সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্য স্টাডি বি চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আমরা আমাদের চ্যানেলে বাংলা সাহিত্যের বিভিন্ন কবি সাহিত্যিকদের জীবনী নিয়ে আলোচনা করব। তো প্রথমে আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে। আমরা জানি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটির রচয়িতা। তো তার সম্পর্কে আমরা এবারে জেনে নেব। বেসিক্যালি এই অংশটা আমরা সাজিয়েছি এমন ভাবে যাতে করে একেবারে বিসিএস পর্যন্ত যতগুলো প্রশ্ন আসে সবগুলো প্রশ্ন সম্পর্কে আমরা জ্ঞান লাভ করতে পারি, সেইভাবেই এই টোটাল থিওরিটা সাজানো হয়েছে। একটু দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে কত বেশি তথ্য এখানে সংযোজন করা হয়েছে এবং সেই তথ্যগুলো সংযোজন করতে আমাদের অনেক বেশি শ্রম দিতে হয়েছে। তো প্রথমত জেনে নিই, রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন 1861 সালের 7ই মে, বাংলা সাল হিসেবে 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ। তার জন্মস্থান কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। তিনি ছিলেন পরিবারের 14তম সন্তান এবং অষ্টম পুত্র, অর্থাৎ ভাইদের মধ্যে তিনি ছিলেন অষ্টম, আর ভাই বোন মিলে তিনি ছিলেন 14তম। তার পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। তিনি নিজেও একজন কবি ছিলেন। তিনি ব্রাহ্ম ধর্মের প্রতিষ্ঠাতা, তত্ত্ববোধিনী সভা এবং তত্ত্ববোধিনী পত্রিকারও প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। এখান থেকে প্রশ্নটা হচ্ছে তত্ত্ববোধিনী পত্রিকার প্রতিষ্ঠাতা কে ছিলেন? তিনি হচ্ছেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা। ব্রাহ্মণ ধর্মের প্রতিষ্ঠাতা হচ্ছে তিনি এবং তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতাও তিনি। তার 3টি বই আছে, দেবেন্দ্রনাথ ঠাকুর রচিত 3টি বই আছে। বইগুলো হচ্ছে আত্মতত্ত্ববিদ্যা, যেটি 1852 সালে প্রকাশিত হয়, ব্রাহ্ম সমাজের বক্তৃতা, যেটি প্রকাশিত হয় 1862 সালে, এবং স্বরচিত জীবন চরিত, যেটি প্রকাশিত হয় 1894 সালে। রবীন্দ্রনাথ ঠাকুরের মাতার নাম সারদা দেবী, পিতামহ অর্থাৎ দাদার নাম প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, মাতা মহি অর্থাৎ দাদির নাম হচ্ছে দিগম্বরী দেবী। স্ত্রী 1883 সালের 9 ডিসেম্বর তিনি খুলনার ভবতারিণী দেবীর সাথে বিয়ে হয় তার, অর্থাৎ মূল নাম, তার স্ত্রীর মূল নাম হচ্ছে ভবতারিণী দেবী। পরবর্তীতে তার নামকরণ করা হয় মৃণালিনী। এই নামটা দিয়েছিলেন শ্বশুর, তার শ্বশুর মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। এই প্রশ্নটা আসে, নামকরণ মৃণালিনী নামটা রবীন্দ্রনাথ ঠাকুর দেননি, দিয়েছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। তাদের ঘরে 2 পুত্র এবং 3 কন্যা সহ মোট সন্তান 5 জন। সন্তানদের নাম হচ্ছে মাধুরীলতা, যিনি 1886 সালে জন্ম এবং 1918 সালে মৃত্যু, রথীন্দ্রনাথ, যার জন্ম 1888 সালে, মৃত্যু 1961 সালে, রেণুকা 1890 সালে জন্ম, 1903 সালে মৃত্যু, মাত্র 13 বছর বেঁচে ছিলেন রেণুকা। মীরা, যার জন্ম 1894 সালে, মৃত্যু 1969 সালে, সমীন্দ্রনাথ, যার জন্ম 1895 সালে এবং মৃত্যু 1907 সালে। তিনি বেঁচে ছিলেন মাত্র 12 বছর, 7-5-12 বছর বেঁচে ছিলেন। তাহলে সমীন্দ্রনাথ 12 বছর এবং রেণুকা 13 বছর বেঁচে ছিলেন। বড় বোনের নাম স্বর্ণকুমারী দেবী। কেন বড় বোনের কথাটা আসছে? বড় বোন স্বর্ণকুমারী দেবী, তিনি নিজেও একজন সাহিত্যিক, এই জন্য তার নামটা এখানে আসছে। তিনি জন্মগ্রহণ করেন 1855 সালে এবং মৃত্যুবরণ করেন 1932 সালে। তার সম্পর্কে আমরা জেনে নেব কি কি বই আছে একটু পরে। তাদের বংশের নাম হচ্ছে পিরালি ব্রাহ্মণ। এই জিনিসটা অনেকবার প্রশ্ন আসছে যে তাদের বংশের নাম কি। বংশের নাম পিরালি ব্রাহ্মণ। পারিবারিক পদবী হচ্ছে কুশারী। এই প্রশ্নটাও আসে যে রবীন্দ্রনাথ ঠাকুরের পারিবারিক পদবী কি ছিল? ঠাকুর না, এটা হবে কুশারী। পারিবারিক পদবী কুশারী। এরপর আসি রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা সম্পর্কে। শিক্ষা সম্পর্কে যতটুকু জানা যায় সেটা হচ্ছে ব্যারিস্টারি পড়ার জন্য তিনি বিলাত যান, অর্থাৎ হচ্ছে ইংল্যান্ড যান, কিন্তু পড়াশোনাটা শেষ করে আসেননি। শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আছে ওরিয়েন্টাল সেমিনারি স্কুল, নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি। নর্মাল স্কুল মানে হচ্ছে সাধারণ কোনো স্কুল না, এটি একটি নাম, নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি। 1878 সালে মেজভাই সত্যেন্দ্রনাথ ঠাকুরের সাথে প্রথমবার ইংল্যান্ড গমন করেন। এই যে বিলেতের কথা বলা আছে তখন সেটা, তো প্রথমবারের মতন ইংল্যান্ড যান। কিছুদিন ব্রাইটনে এবং লন্ডনের ইউনিভার্সিটি কলেজে ইংরেজি সাহিত্য অধ্যয়ন করেন। প্রথমবার তাহলে তিনি কিসে পড়াশোনা করছেন? সেটা হচ্ছে ইংরেজি সাহিত্য। এটা প্রশ্নটা আসে যে প্রথমবার তিনি কি পড়ার জন্য, মানে কোন বিষয় নিয়ে পড়ার জন্য গিয়েছিলেন? সেটা হচ্ছে ইংরেজি সাহিত্য। তারপরে পড়াশোনা অসমাপ্ত রেখেই মাত্র 2 বছরের মাথাতে 1880 সালে তিনি ভারতে চলে আসেন। চলে আসার 1 বছরের মাথায় তিনি আবার যান ইংল্যান্ডে দ্বিতীয়বারের জন্য, কিন্তু সেবার আর ইংরেজি সাহিত্য না, ব্যারিস্টারি পড়ার জন্য যান।
তাহলে প্রথমবার পড়তে গিয়েছিলেন ইংরেজি সাহিত্য এবং দ্বিতীয়বার তিনি পড়তে যান ব্যারিস্টারি। কিন্তু এবারও পড়াশোনা শেষ করেননি। প্রতিভা: কবিতা, ছোট গল্প, প্রবন্ধ, উপন্যাস, নাটক, পত্রসাহিত্য, সঙ্গীত, চিত্রকলা, সুরকার, নাট্য প্রযোজক এবং অভিনেতা। এই জায়গাটাতে একটা প্রশ্ন এসে থাকে এইগুলোর বাহিরে যে কোন সাহিত্যের কোন শাখাতে রবীন্দ্রনাথ ঠাকুর বিচরণ করেননি? সেটা হচ্ছে মহাকাব্য। মাইকেল মধুসূদন দত্ত মহাকাব্য লিখেছেন, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর মহাকাব্য লেখেননি, যার কারণে এই মহাকাব্যের শাখাটাতে রবীন্দ্রনাথ ঠাকুর বিচরণ করতে পারেননি। যদিও তাকে মহাকবি হিসেবে বলা হয়ে থাকে, মহাকবি, কিন্তু তিনি কোনো মহাকাব্য লেখেননি। তাহলে এখান থেকে আরেকটা প্রশ্ন আমরা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে সাহিত্যের যে শাখায় রবীন্দ্রনাথ ঠাকুর বিচরণ করেননি সেটি হচ্ছে মহাকাব্য। এরপর আসবো রবীন্দ্রনাথ ঠাকুরের উপাধি বা সম্মাননা পুরস্কার, সেগুলো সম্পর্কে। তার উপাধি ছিল বিশ্বকবি। এই বিশ্বকবি উপাধিটি দিয়েছিলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়। এই ব্রহ্মবান্ধব উপাধ্যায় এই ব্যক্তিটা, অর্থাৎ তাকে বিশ্বকবি উপাধি দেন। রবীন্দ্রনাথের প্রধান সহায়ক ছিলেন তিনি। একজন রোমান ক্যাথলিক বৈদান্তিক সন্ন্যাসী ছিলেন হচ্ছেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়। তিনি নিজে সম্পাদিত সোফিয়া নামক একটি পত্রিকাতে 1900 সালে, তাহলে সাল আমরা ইম্পর্টেন্ট জিনিসগুলো একটু দেখে নিই। প্রথমত হচ্ছে পত্রিকা সোফিয়াতে 1900 সালে রবীন্দ্রনাথ ঠাকুরকে এ উপাধিতে সম্বোধন করে একটি প্রবন্ধ লেখেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়। যদিও এখানে আমরা মুসলমান হিসেবে একটা জিনিস বলে থাকি, প্রচলিত কুসংস্কার, যে বিশ্বকবি কথাটা কাজী নজরুল ইসলামকে দেওয়ার কথা ছিল, কিন্তু এটা চালাকি করে রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে নিছে। এই ধরনের একটা কুসংস্কার প্রচলিত আছে, আসলে সম্পূর্ণটা ভুল। ব্যাপারটা হচ্ছে যে যখন 1900 সালে রবীন্দ্রনাথকে বিশ্বকবি বলা হয়, তখন কাজী নজরুল ইসলাম মাত্র 1 বছরের বাচ্চা। স্বাভাবিকভাবে 1 বছরের বাচ্চার জন্য তো আর কোনো সম্মাননা বা কোনো খেতাব বসে থাকবে না যে ও বড় হলে পারে কবি হবে, তারপরে আমি তাকে বিশ্বকবি বলবো। এই জিনিসটা টোটালি ভুল। তার আরেক কিছু উপাধির মধ্যে আছে হচ্ছে কবিগুরু, দ্বিতীয়ত হচ্ছে নাইট পান হচ্ছে 1915 সালে ইংল্যান্ড কর্তৃক, অর্থাৎ নাইটের কারণে তার নামের সামনে স্যার উপাধি বসে, স্যার রবীন্দ্রনাথ ঠাকুর বলা উচিত ছিল, কিন্তু তিনি সেই নাইট খেতাবটি 1919 সালে প্রত্যাখ্যান করেন। পাইছিলেন 1915 সালে এবং প্রত্যাখ্যান করেন 1919 সালে। এটি কেন প্রত্যাখ্যান করেন? জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ডের জন্য তিনি নাইট খেতাবটি প্রত্যাখ্যান করে দেন। এরপর আসি কবিগুরু উপাধিতে ভূষিত করেন হচ্ছেন ক্ষিতিমোহন সেন। এই যে কবিগুরু উপাধি, এই কবিগুরু উপাধিটা দিয়েছিলেন ক্ষিতিমোহন সেন। ভারতের মহাকবি উপাধিতে ভূষিত করেন চীনের কবি সি লিজন, অর্থাৎ সি লিজন। তিনি ভারতের মহাকবি নামে উপাধিতে ভূষিত করেন রবীন্দ্রনাথ ঠাকুরকে। এরপরে জন্মশতবার্ষিকীতে বহির্বিশ্বের প্রথম তাকে নিয়ে ডাক টিকিট প্রকাশ করে হচ্ছে ব্রাজিলের প্রথম জন্মশতবার্ষিকীতে, অর্থাৎ 100 বছর পূর্তিতে ডাক টিকিট প্রকাশ করে। তাকে ক্রিসেন্ট মুন সোসাইটি চুচেন তার নাম দিয়েছিলেন। এটা হচ্ছে তার চৈনিক নাম, অর্থাৎ চীনের নাম হচ্ছে, চীনা ভাষায় নাম হচ্ছে চু চেন তান। এটিও প্রশ্নতে আসে যে রবীন্দ্রনাথের চৈনিক নাম কি ছিল, সেটা হচ্ছে চু চেন তান। 1913 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। 1936 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি পান এবং 1940 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাকে ডক্টরেট ডিগ্রি প্রদান করেন। তাকে বাংলা ছোট গল্পের জনক এবং ছদ্মময় গদ্যেরও জনক বলা হয়ে থাকে রবীন্দ্রনাথ ঠাকুরকে। আমরা সাধারণত এই অংশটাই বলি বাংলা ছোট গল্পের জনক, কিন্তু এটা বলি না, ছন্দময় গদ্যের জনকও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর। ছদ্মনাম ভানুসিংহ ঠাকুর। শুধুমাত্র ভানুসিংহ ঠাকুরই না, আরো অনেকগুলো নাম আছে, অর্থাৎ মোট 9টা নাম আছে, যেটা ছদ্মনাম। 9টি ছদ্মনামে তিনি লিখেছেন। তো রবীন্দ্রনাথ ঠাকুর মোট 9টি ছদ্মনাম ব্যবহার করতেন। সেই 9টি ছদ্মনামটাই আমরা একটু দেখব, কোন 9টি ছদ্মনামে তিনি লিখতেন। তিনি লিখতেন ভানুসিংহ ঠাকুর,
দ্বিতীয়ত হচ্ছে অকপট চন্দ্র, তৃতীয়ত আন্নাকালী পাকরাশি, দিকশূন্য ভট্টাচার্য, নবীন কিশোর শর্মন, ষষ্ঠীচর দেব্য শর্মা, বাণী বিনোদ বিদ্যা বিনোদ, শ্রীমতী কনিষ্ঠা এবং শ্রীমতী মধ্যমা, এই 9টা নামে তিনি লেখালেখি করতেন। অর্থাৎ যারা বিখ্যাত হয়ে যায়, বিখ্যাত লেখকরা, তারা লেখার মাঝখানে নিজেদের নাম ব্যবহার না করে সাধারণত কোন সময় নিজেদের ছদ্মনাম ব্যবহার করে। তো রবীন্দ্রনাথ ঠাকুর এরকম 9টা জায়গায় নিজের ছদ্মনাম ব্যবহার করেছিলেন। এরপরে আসি তার প্রথম যে জিনিসগুলো আছে সেগুলো সম্পর্কে একটু জেনে নেব। প্রথম কবিতা লেখেন তিনি 8 বছর বয়সে, মাত্র 8 বছর বয়সে প্রথম কবিতা লেখেন। প্রথম কাব্যগ্রন্থ সেটা হচ্ছে কবি কাহিনী 1878 সালে প্রকাশিত। এটা হচ্ছে প্রকাশিত কবি কাহিনী, প্রকাশিত হয়েছে 1878 সালে। কিন্তু তার প্রথম লেখা কাব্যগ্রন্থ হচ্ছে বনফুল। বনফুলটা তিনি প্রকাশিত ভিতরে হচ্ছে তার দ্বিতীয় প্রকাশন ছিল হচ্ছে বনফুল। বাট প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে কবি কাহিনী, যেটি 1878 সালে, আর দ্বিতীয়ত হচ্ছে বনফুল, যেটি লিখছেন মাত্র 15 বছর বয়সে। হিন্দু মেলার উপহার, এই কবিতাটা তিনি প্রথম লিখছিলেন কবিতা হিসেবে। প্রথম লেখা কবিতা হচ্ছে হিন্দু মেলার উপহার। ছোট গল্প ভিখারিনী 1877 সালে লেখা হয়। উপন্যাস ছিল করুণা, যেটি 1877-78 সালে প্রকাশিত বলতে এটি মাসিক ভারতী পত্রিকায়, এই প্রশ্নগুলো কিন্তু আসবে, মাসিক ভারতী পত্রিকায় 1 বছর ধরে ধারাবাহিকভাবে প্রকাশিত হয় উপন্যাস করুণা। তার প্রথম প্রকাশিত হচ্ছে করুণা, আর প্রথম প্রকাশিত উপন্যাস গ্রন্থের নাম হচ্ছে বউ ঠাকুরানীর হাট। এই দিকটাকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, উপন্যাস গ্রন্থ এবং উপন্যাস একই জিনিস না। লেখা গদ্য গ্রন্থ ইউরোপ প্রবাসীর পত্র, এটি প্রকাশিত হয় 1882 সালে। প্রথম লেখা গদ্য গ্রন্থ বাল্মীকি প্রতিভা, যেটি প্রকাশিত হয় 1881 সালে, এবং বিবিধ প্রবন্ধ, যেটি 1883 সালে প্রকাশিত। এরপর আসি নোবেল সম্পর্কিত যে সকল তথ্যগুলো আমাদেরকে জানতে হবে সেগুলো নিয়ে। প্রথমত হচ্ছে নোবেল, আমরা জানি যে নোবেল পুরস্কার পেয়েছেন 1913 সালে। 1913 সালেই গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য। এই গীতাঞ্জলিটা আমরা সাধারণত দেখি যে 1913 সালে তিনি নোবেল পুরস্কার পাইছে, কিন্তু গীতাঞ্জলিটা লেখা হয়েছিল কত সালে? গীতাঞ্জলিটা কিন্তু লেখা হয়েছিল 1910 সালে। তাহলে 1910 সালে লেখা কাব্যগ্রন্থের জন্য তিনি পুরস্কার পান 1913 সালে। এখানে আরেকটা জিনিস হচ্ছে, গীতাঞ্জলিতে মোট 157টি গীতি কবিতা আছে। 157টি রবীন্দ্রনাথের লেখা 157টি গীতি কবিতা এখানে অন্তর্ভুক্ত আছে। গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ হচ্ছে সং অফারিংস, যেটি প্রকাশিত হয় 1912 সালে। মূলত এই গীতাঞ্জলির যে ইংরেজি অনুবাদটা সেটা প্রকাশিত হওয়ার পরেই তিনি নোবেল পুরস্কারটা পান। এরপর আসে গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সম্পাদনা করছেন কে? ইংরেজ কবি তিনি W.B. ইয়েটস। বিশেষত তার নোবেল পুরস্কার বিশেষত্ব ছিল হচ্ছে এশীয়দের মধ্যে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার পান তিনি। বাংলা সাহিত্যে এখন পর্যন্ত একমাত্র নোবেল জয়ী তিনি। শান্তিনিকেতন থেকে নোবেল চুরি হয়, নোবেল সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে শান্তিনিকেতন থেকে নোবেল চুরি হয় 24শে মার্চ 2004 সালে। 2004 সালে 24শে মার্চ নোবেলটা চুরি হয়ে যায়। ইন্ডিয়া সোসাইটি থেকে ইয়েটস এর চমৎকার ভূমিকা সহ ইংরেজি গীতাঞ্জলি প্রকাশিত হয়। তাহলে ইন্ডিয়া সোসাইটি থেকে ইয়েটস এর চমৎকার ভূমিকা সহ প্রকাশিত হয় গীতাঞ্জলি, এবং তারপরেই তিনি নোবেল পুরস্কারে ভূষিত হন।
তিনি কিছু জিনিস উৎসর্গ করেন। এক হচ্ছে কালের যাত্রা নাটক, এই নাটকটি উৎসর্গ করা হয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে উৎসর্গকৃত নাটকের নাম হচ্ছে কালের যাত্রা। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে কাজী নজরুল ইসলামকে যে জিনিসটা উৎসর্গ করেন সেটা হচ্ছে বসন্ত নামক একটি নাটক। এই বসন্ত একটি নাটক, এই নাটকটি উৎসর্গ করে কাজী নজরুল ইসলামকে। আর কাজী নজরুল ইসলাম উৎসর্গ করেন সঞ্চয়িতা নামক একটি গ্রন্থ। তাসের দেশ, এই নাটকটি উৎসর্গ করা হয় নেতাজি সুভাষচন্দ্র বসুকে। পূরবী নামক কাব্যগ্রন্থটি উৎসর্গ করা হয় ভিক্টোরিয়া ওকাম্পোকে, যিনি হচ্ছেন আর্জেন্টিনার মহিলা কবি। তিনি পূরবী নামক একটি কাব্যগ্রন্থ উৎসর্গ করেন ভিক্টোরিয়া ওকাম্পোকে, যিনি ছিলেন আর্জেন্টিনার মহিলা কবি। তবে এই সরাসরি এই নামটি দিয়ে তিনি উৎসর্গ করেননি, নামটা দিছিল হচ্ছে বিজয় নামে। বিজয় নাম দিয়ে উৎসর্গ করা হয় পূরবী নামক কাব্যগ্রন্থ। বউ ঠাকুরানীর হাট, এই উপন্যাসটি সৌদামিনী দেবীকে উৎসর্গ করেন। খেয়া নামক কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন তিনি স্যার জগদীশ চন্দ্র বসুকে। খনিকা নামক কাব্যগ্রন্থটি তিনি উৎসর্গ করেন শ্রীযুক্ত লোকেন্দ্রনাথ ঠাকুরকে। চার অধ্যায় নামক উপন্যাসটি ব্রিটিশ সরকারের রাজবন্দীদেরকে উৎসর্গ করেন। এই জিনিসটা অনেকবার প্রশ্ন আসছে যে চার অধ্যায় উপন্যাসটি কাদেরকে উৎসর্গ করেন, সেটা হচ্ছে ব্রিটিশ সরকারের রাজবন্দীদের।